তাদেরকে এবং চ্যানেল আইয়ের পর্দায় যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভ সকাল জানাচ্ছি। এবং আজকে সকালে আমাদের সামনে বিভিন্ন মিডিয়ার সহকর্মীবৃন্দ যারা আমাদের সামনে এসেছেন তাদেরকেও আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মিডিয়া ব্রিফিংটি বরাবরের মতোই প্রতি বছর যেমন বাজেট যেদিন জাতীয় সংসদে উপস্থাপিত হয় তার পরের দিন আমরা এই সকালবেলা এই বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরি গণমাধ্যমের সাহায্যে। তো আজকের এই চ্যানেল আইয়ের যারা আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন তাদের দু একজনকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। জনাব ফরিদুর রেজা সাগর ব্যবস্থাপনা পরিচালক এবং জনাব শাইক সিরাজ পরিচালক বার্তা প্রধান, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বহু বছর থেকেই চ্যানেল আই আমাদের এই অনুষ্ঠানের সহযোগী এবং এই আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, তিনিও চ্যানেল আইয়ের, তাকেও ধন্যবাদ দিচ্ছি। আজকের এই আলোচনাটি জানেন যে আমাদের সহকর্মীবৃন্দ গবেষণা বিভাগের প্রায় সকলেই এবং গবেষণা বিভাগের বাইরেও আমাদের যে অ্যাকাউন্টস, প্রশাসন, আইটি ডিপার্টমেন্ট সকলেই এটার সাথে যুক্ত হয়েছেন। অনেকের নাম সময় সংক্ষিপ্ততার জন্য আমরা বলতে পারবো না, কিন্তু বিশেষভাবে আমি পরিচয় করে দিচ্ছি যারা সামনে বসে আছেন। আমার বাদিকে আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশড ফেলো সিপিডি। এটার সাথে ছিলেন, মূল নেতৃত্বেও ছিলেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডিরেক্টর, উনি এখানে উপস্থিত নেই। তাছাড়া অন্যান্য সহকর্মী সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটদের মধ্যে মিস্টার আবু সালে মোহাম্মদ শামীম আলম শিবলি আমার ডান দিকে আছেন, তার পাশে রয়েছেন মিস্টার ফখরুদ্দিন আল কবির, তার বাদিকে আছেন মিস হেলেন মাসিয়াত প্রিয়তি এবং তার পাশে রয়েছেন তামিম আহমেদ। রিসার্চ অ্যাসোসিয়েটদের মধ্যে অনেকেই আছেন, পিছনের সারিতে অনেকে বসে আছেন, মিস আফরিন মাহমুদ, মিস্টার আবরার আহমেদ ভুইয়া, মিস সুমাইয়া রহমান, মিস নিশাত তাসনিম নিশু, মিস সঞ্জনা খন্দকার, মিস্টার আতিকুজ্জামান সাজিদ, মিস্টার তাকরিম হোসেন, মিস রুকাইয়া ইসলাম, মিস সাদিয়া আফরিন, মিস সাবিহা শারমিন, মিস প্রীতিলতা খন্দকার হক, মিস তাজনিন তাহা। প্রোগ্রাম অ্যাসোসিয়েটদের মধ্যে ছিলেন মিস আনিন্দিতা ইসলাম, মিস্টার সামি মোহাম্মদ, মিস্টার মোহাম্মদ খালিদ মাহমুদ, মিস্টার খালেদ আল ফারুক, মিস তানবিন আলম চৌধুরী, মিস নূর ইয়ানা জান্নাত, মিস্টার মোহাম্মদ ইমরান নাজির, মিস মালিহা সাবা আলী, মিস্টার সজীব হাওলাদার, মিস আয়শা শামিবা রব, মিস মারিয়াম আক্তার মো, মিস রামিসা তাসনিম শৈলী এবং ইন্টার্ন মিস্টার আবরার জাওয়াদ। তাছাড়া আমাদের ফাইন্যান্স টিম থেকে ছিলেন মিস্টার শফিকুল ইসলাম ডিরেক্টর, উনি সম্ভবত এখানে নেই, মিস্টার মোহাম্মদ সামিউল মান্নান, মিস্টার উত্তম কুমার পল, মিস্টার হাসিবুর রহমান, মিস তাহমিনা রশিদ, মিস্টার সাদাফ ইসলাম, মিস তাসফিয়া কবির মিম। এছাড়াও আমাদের সাথে ডায়ালগ ডিপার্টমেন্টের অভ্র ভট্টাচার্যের নেতৃত্বে সারোয়ার জাহান, মিস্টার খালিদ, মিস্টার ইমরান খান, মিস এমা আক্তার, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মিস্টার আশরাফুজ্জামান, মিস্টার মামুনুর রশিদ, মিস আয়শা আক্তার এবং মিস মাইশা সাদিয়া, তারা এটার সাথে ছিলেন। এবং তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পক্ষ থেকে আমি তুলে ধরছি আমাদের সময়। আমরা চ্যানেল আইতে উপস্থাপনাটি পুরোটাই যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব, তারপরে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমি শুরু করতে চাই যে আমাদের যে প্রেক্ষিতে আসলে এই বাজেটটি উপস্থাপিত হলো। আপনারা জানেন যে গতকালই মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে বাজেটটি তুলে ধরেছেন। এই অর্থনৈতিক সংকটকালীন সময়ে এবং বর্তমান সরকার মাত্র 4 মাসের মাথায় একটি জাতীয় বাজেট তৈরি করেছেন, প্রণয়ন করেছেন এবং সেটি জাতির সামনে তুলে ধরেছেন। সেই জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার টিমকেও অভিনন্দন জানাচ্ছি। এই বাজেটটি এই সরকারের প্রথম বাজেট এবং যেটা বললাম, এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় 4 বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি
দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোটামুটি অবস্থায় রয়েছে, প্রেশারে ছিল কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন একটা ক্রিটিক্যাল সময় যে আমাদের জ্বালানি সংকট। এই প্রেক্ষিতে যে বাজেটটি দেওয়া হলো সেটা আপনারা দেখেছেন যে এই বাজেটটা বলা হচ্ছে যে একটা মানবিক, গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য একটা বাজেট উনি করেছেন, যেটার টাইটেল হচ্ছে জার্নি টুয়ার্ডস দ্য ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। তো আজকে এই বাজেটের কিছু কিছু বাজেট প্রস্তাব আমরা তুলে ধরছি। তার আগে আমরা দেখতে চাই যে আমাদের সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কী। সামষ্টিক অর্থনীতির অবস্থায় দেখবেন যে প্রায় সবগুলি সূচকই কিন্তু চাপের মুখে, নিম্নমুখী অবস্থায় রয়েছে, যার কারণে আমরা বলছি যে সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে এখানে বৈদেশিক মুদ্রার অবস্থাটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা বাড়ছে, অন্যান্য সূচকগুলোতে তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। আর আমরা রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে রেমিটেন্সের বৃদ্ধিটা খুব রোবাস্ট। সেখানে এক্সপোর্ট আর্নিং, রপ্তানি আয়ও ছিল, কিন্তু সেটা আবার উঠানামা করেছে এবং এই চলতি অর্থ বছরে তার প্রবৃদ্ধি খুব একটা ভালো হয়নি। তো এই প্রেক্ষিতে এখান থেকে বোঝা যাচ্ছে অর্থনীতির স্বাস্থ্যটা আমরা একটা স্ন্যাপশট দিয়েছি। এখন যদি আমরা এই জিডিপি এবং এই ইনভেস্টমেন্টের কথা বলি, যে সেখানে মধ্যমেয়াদী বাজেটীয় কাঠামোতে কতগুলি প্রাক্কলন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরে কেমন হবে সেটার একটা তুলনামূলক চিত্র আছে। দু একটা সূচক আমরা বলছি, যেমন শুরুতেই জিডিপি প্রবৃদ্ধি। সেখানে জিডিপি প্রবৃদ্ধি এই বাজেটে 6.5% আগামী অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে চলতি অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধিটা কেমন, সেখানে কিন্তু প্রভিশনালি অর্থ মন্ত্রণালয় সেটাকে 5% করেছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে বিবিএস যে হিসাবটা করেছে সেখানেও প্রভিশনাল হিসাব হচ্ছে 4% একটু বেশি। আর ব্যক্তি সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার একটা অনেকখানি বাড়বে, সেই রকম একটা প্রাক্কলন আছে। 2027 অর্থ বছরে 13% বাড়বে এবং ব্যক্তি বিনিয়োগ জিডিপি রেশিও সেখানেও কিছুটা বাড়বে, সেখানে 21.3% এখানে দেখানো হচ্ছে। এবং যে চলতি অর্থ বছরের যে রিভাইজ সংশোধিত বাজেটে সেখানে 21.2%। এখানে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের নিম্নমুখী গতিধারা। আগে অনেক দিন সেই বিনিয়োগটা কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 23-24% মধ্যে ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ যখন আমরা মূলধনের বিনিময়ে আমাদের আউটপুটটা কেমন হবে, সেখানে 5.3 অর্থ বছর 2027 হবে। এখানে একটা জিনিস সামান্য এটা কমেছে। কমার অর্থ হচ্ছে যে এখানে উৎপাদনশীলতা বাড়বে সেদিক থেকে, যে কারণ এই যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে জিডিপি, সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে প্রবৃদ্ধি কেমন করে হবে সেটার প্রাক্কলন দেখা যাচ্ছে যে আয়করটা কমছে আগের বছরের চাইতে। আর এখন যদি কিছু মুদ্রা বিষয়ক সূচক এবং মূল্যস্ফীতির টার্গেটটা দেখি, মূল্যস্ফীতির ক্ষেত্রে প্রথমে যে আমরা ব্যক্তি খাতের যে ঋণ প্রবাহ, ব্যক্তি খাতের ঋণ প্রবাহের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে 2027 অর্থ বছরে বাড়বে 9.4% এবং রিভাইজ বাজেট 2026-এর চলমান 2026-এর যে রিভাইজ বাজেট সেখানে এটা 8%। কিন্তু আমরা জানি যে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। কিন্তু তার উপরে আবার আগামী অর্থ বছরে 9.4% করতে হবে। সেটা করতে হলে আসলে আমাদেরকে আরও আসলে ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আর মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে
2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে, বৃদ্ধি পায় সেরকম একটা লক্ষণ আমরা গত কয়েক বছর থেকেই দেখছি। এবং বর্তমানে জ্বালানি সংকট বিশ্বব্যাপী প্রেক্ষিতে জ্বালানির মূল্যটা কেমন হবে সেটা একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। তারপরে হচ্ছে যে মুদ্রানীতি, সেটাও একটা দক্ষতার সাথে একদম প্রুডেন্ট একটা মনিটারি পলিসি, অর্থাৎ একটা বাস্তবসম্মত মনিটারি পলিসি, মুদ্রানীতি অবলম্বন করতে হবে। বর্তমানে যেটা আছে সেটা আমরা জানি যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে নেওয়া হয়েছে, সেটা হয়তো আরও কিছুদিন চালিয়ে যেতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কারণ ব্যয়টার থেকে যদি রিটার্ন আসে, উৎপাদনশীলতা বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, তাহলে কিন্তু মানুষের পারচেজিং পাওয়ার অর্থাৎ ক্রয় ক্ষমতা বাড়ে। তো সেই প্রেক্ষিতে এই সমস্ত পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সম্ভব হবে। সেটার জন্য সরকারকে অত্যন্ত সচেতনভাবে পদক্ষেপগুলো নিতে হবে। বহির্খাতের অবস্থাটা, সেখানেও আমরা যদি দেখি যে রপ্তানি খাতে সেটার প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে 7.9 করা হয়েছে, 26 অর্থ বছরের সংশোধনী লক্ষ্যমাত্রা 9%। কিন্তু আমরা দেখেছি যে 10 মাসের রপ্তানি আয় অবস্থা ভালো নয়, এবং আমদানির ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা লক্ষ্যমাত্রা 15.8% বাড়ানো হয়েছে লক্ষ্যমাত্রাটা, এবং 2026 অর্থ বছরের সংশোধিত অর্থ বছরের তুলনায় এটা প্রায় দ্বিগুণ, 8.7%। রেমিটেন্সের প্রবৃদ্ধিটা সেইটাও আরও বেশি বাড়ানোর, 10% থেকে 15% উন্নীত করার আকাঙ্ক্ষা এখানে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা 2027-এ 41 বিলিয়নে উন্নীত করার আকাঙ্ক্ষা রয়েছে। 2026-এ বর্তমানের এটার লক্ষ্যমাত্রা 32.7%। এবং এখানে একটা মুদ্রার যে বিনিময় হার, সেটা অনেকটাই এখন স্থিতিশীলতা আছে, এখানে বেশি ফ্লাকচুয়েট হচ্ছে না। কিন্তু আগামী অর্থ বছরেও সেটা দেখা যাচ্ছে যে 100 টাকা এবং ডলারের বিনিময় হার 127 টাকা হবে। এখানে তারা যে একটুখানি আশা করছেন যে এটার হয়তো টাকার অবমূল্যায়ন হতে পারে। এবং তারপরে হচ্ছে যে ঋণের ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে যদি দেখি যে রেটেড স্টকটা, সেটা আর কি ঋণের জিডিপির অনুপাতে ঋণটা কতখানি, সেইটার বর্তমান অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা 38.2%, আগামী অর্থ বছরে একটু বেড়ে 38.6% হবে। তো ঋণের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এবং 38% যদিও আইএমএফের যে থ্রেশহোল্ড লেভেল 55%, সেটার নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটির যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা আইএমএফের বিবেচনায় তারা বাংলাদেশকে ডেট সাস্টেনেবিলিটি লোর একটা ছিল, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে একটা নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে। অর্থাৎ কিনা যে ঋণের যে সুদ ইত্যাদি দিতে যাওয়া, ঋণের পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি বাজেটের আর্থিক কাঠামোর দিকে আসি, ব্যয় এবং আয়, সেখানে আমরা দেখি যে আয়ের দিকে যে আয়টা
বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চেয়ে কম, খুব একটা কম না। আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি, ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%, আর এই 26 অর্থ বছরে 9.7%। এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়। আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে, এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের 32%, বর্তমান অর্থ বছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে 31.5%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরও অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে। এই বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি পূরণ হবে, এটা 47.7%। তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এ প্রথম অর্থ বছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেইটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। আর রেভিনিউ মোবিলাইজেশন, রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বরাবরের মতো যেটা দেখছি যে বড় একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, বড় লক্ষ্যমাত্রার পাশাপাশি সেখানে আসলে আহরণটা অনেকখানি হয় না, এবং দেখা যাচ্ছে যে 2027 অর্থ বছরে আপনারা জানেন ইতিমধ্যে 6,95,000 কোটি টাকা, সেটা প্রাক্কলন করা হয়েছে। 2026-এর যে রিভাইজ বাজেটে সেটা 2026-এর বাজেটে সেটা 5,88,000। তো এখন এখানে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে 2027-এ 18.2%। আমরা যেটা হিসাব করেছি যে 2026-এর যে আহরণ হওয়ার কথা, আমরা গত অনেক বছরের ট্রেন্ডগুলা দেখে যে অ্যানালিসিসটা আমরা করে থাকি, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে 4,50,000 কোটি টাকা 2026-এ আহরণ হবে। সেটা যদি হয় তাহলে এই যে 2027-এর জন্য লক্ষ্যমাত্রাটা দেওয়া হলো, সেটা পূরণ করতে হলে বাড়তে হবে 54.4% প্রবৃদ্ধিটা হতে হবে, যেটা বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা,